আসসালামু আলাইকুম। আজ 12 ডিসেম্বর 2024 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিল ভারত। ভারতের সেভেন সিস্টার্সে ব্যান্ডউইথ নিতে দেবে না বাংলাদেশ। ইসকন নিয়ে ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবর ভুয়া ও মিথ্যা। এবার বিস্তারিত। অবশেষে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিল ভারত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। একই সাথে তিনি বলেছেন, এটি বাংলাদেশ ভারতের সম্পর্কের একটি ক্ষুদ্র প্রতিবন্ধক। কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ব্রিফিংয়ে তিনি একথা জানান। বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারত বাংলাদেশের জনগণকে গুরুত্ব দেয়। তিনি বলেন, শেখ হাসিনা ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিবৃতি দিচ্ছেন। এক্ষেত্রে ভারত সরকার কোনো ধরনের সুবিধা দেয় না, কারণ তৃতীয় কোনো দেশে রাজনৈতিক হস্তক্ষেপ এড়ানো ভারতের ঐতিহ্য। মিশ্রির এমন মন্তব্যকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, কারণ ভারতে অবস্থান করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করে বিভিন্ন স্থানে বিবৃতি ও ভিডিও বার্তা দিচ্ছেন শেখ হাসিনা। বিক্রম মিশ্রি কমিটিকে জানান, সোমবার ঢাকা সফরের সময় তিনি অন্তর্বর্তী সরকারকে জানিয়েছেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোনো বিশেষ রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেয় ও যে কোনো সরকারের সাথে সম্পর্ক বজায় রাখবে। বাংলাদেশকে ট্রানজিট করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার্সে ব্যান্ডউইথে নেওয়ার প্রস্তাব না করে দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। দেশের ইন্টারন্যাশনাল টেলিস্ট্রেরিয়াল কেবল আইটিসি কোম্পানি সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম ভারতের টেলিকম অপারেটর ভারতী এয়ারটেলের সঙ্গে মিলে এই উদ্যোগ নিয়েছিল। বিগত সরকারের সময় অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছিল, তবে শেষ মুহূর্তে বিটিআরসি এই প্রস্তাবে সায় দেয়নি। বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এমদাদুল বারী ইত্তেফাককে বলেন, আমাদের কাছে যে আবেদনটি ছিল সেটি আমরা না করে দিয়েছি, কারণ বাংলাদেশের বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী তাদের এই প্রস্তাবে সায় দেওয়ার কোনো সুযোগ নেই। সেই সঙ্গে টেলিযোগাযোগ বিভাগে পাঠানো চিঠিও আমরা বাতিল করে দিয়েছি। এর আগে বিগত সরকারের সময় ভারতী এয়ারটেল এই বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় এটি টেলিযোগাযোগ বিভাগকে পদক্ষেপ নিতে পাঠায়। টেলিযোগাযোগ বিভাগ থেকে বিটিআরসিকে পাঠানো হয়েছিল। এবার বিটিআরসি এই সিদ্ধান্তে সরাসরি না করে দিয়েছে। একই সঙ্গে ট্রানজিটের অনুমতি দেওয়ার জন্য টেলিযোগাযোগ বিভাগে পাঠানো চিঠিও বাতিল করেছে বিটিআরসি। যেভাবে এই ট্রানজিটের পরিকল্পনা ছিল, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড ও মেঘালয় সেভেন সিস্টার্স নামে পরিচিত। এই সেভেন সিস্টার্সে দ্রুত গতির ইন্টারনেট দিতে ভারতী এয়ারটেলের সঙ্গে ইন্টারন্যাশনাল প্রাইভেট লিজড সার্কিট আইপিএলসি সেবা চালুর এই উদ্যোগ, যা ট্রানজিট রুট হিসেবে বাংলাদেশের ভূমি ব্যবহার হবে। সামিট, ফাইবার অ্যাট হোম ও ভারতী এয়ারটেলের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও ভারতের আগরতলার নোম্যান্স ল্যান্ডে আন্তঃসংযোগ পয়েন্টের মাধ্যমে এই সংযোগ হওয়ার কথা ছিল। সামিট ও ফাইবার অ্যাট হোম আখাউড়া সীমান্তে টেরিস্ট্রেরিয়াল কেবল ল্যান্ডিং স্টেশন টিসিএলএস স্থাপন করত। এরপর এই টিসিএলএস হতে ফাইবারের মাধ্যমে কক্সবাজার ও কুয়াকাটায় বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনে সংযোগ দেওয়া হতো, যার মাধ্যমে এই আইপিএলসি সেবা সিঙ্গাপুর পর্যন্ত সম্প্রসারিত হতো। ভারতের সেভেন সিস্টার্স থেকে চেন্নাই সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশনের দূরত্ব 5500 কিলোমিটার। বর্তমান নেটওয়ার্কে ভারতের সিঙ্গাপুর পর্যন্ত দূরত্ব 8700 কিলোমিটার। সেভেন সিস্টার্সের পথের এলাকা দুর্গম পার্বত্য হওয়ায় ফাইবার নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ, নতুন নেটওয়ার্ক তৈরি ও নেটওয়ার্ক ঠিক রাখা বেশ কঠিন। আর দীর্ঘ দূরত্বের কারণে ল্যাটেন্সি হয় 55 মিলি সেকেন্ড। এটি সিঙ্গাপুর পর্যন্ত গিয়ে দাঁড়ায় 87 মিলি সেকেন্ড। বাড়ে খরচও, ফলে মানসম্মত সেবা দেওয়া চ্যালেঞ্জিং।
অন্যদিকে বাংলাদেশের মধ্য দিয়ে এই ট্রানজিট নেটওয়ার্কের কারণে দূরত্ব কমে যাবে ৩,৭০০ কিলোমিটার, আর সিঙ্গাপুর পর্যন্ত ল্যাটেন্সি কমে যাবে ৩৭ মিলিসেকেন্ড। বিটিআরসির একটি সূত্র জানিয়েছে, ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের অবস্থান দুর্বল হবে এবং ভারত এখানে শক্তিশালী হাব হিসেবে প্রতিষ্ঠিত হবে। তারা বলছে, আইপিএলসি ট্রানজিট নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রাথমিক কোনো আলোচনাও হয়নি। স্বাভাবিকভাবেই এর যৌক্তিকতা, আইনি ও বাণিজ্যিক বাস্তবতা, ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া গুগল, আকামাই, অ্যামাজন, মেটার মতো প্রতিষ্ঠানগুলোর এজড পপ ভারতের কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে হওয়ায় আইপিএলসি ট্রানজিটের মাধ্যমে ভারতের টেলিকম অপারেটরগুলো সেভেন সিস্টার্সে সহজে ও গতিময় ইন্টারনেট দিতে পারবে। এতে এসব প্রতিষ্ঠানের বাংলাদেশে এজড পপ ও ডেটা সেন্টার করে সেভেন সিস্টার্স চীনের উত্তর পশ্চিমাঞ্চল ও মিয়ানমারে ব্যান্ডউইথ রপ্তানি ইন্টারনেট সেবা দেওয়ার সম্ভাবনাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলবে। তারা চাইলে বাংলাদেশ থেকেও এই সুযোগ নিতে পারে। সামিট কিংবা ফাইবার অ্যাট হোম ট্রানজিট কেবল দিয়ে যেটা করতে চেয়েছিল সেটা অবৈধ ছিল। আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আমিরুল হাকিম বলেন, এই ট্রানজিটে বাংলাদেশের কোনো লাভ হতো না, লাভবান হতো দুই আইটিসি অপারেটর। তারা কৌশলে এমন একটি আন্ডারস্ট্যান্ডিংয়ে যেত যেখানে আইটিসি হিসেবে ভারত হতে ব্যান্ডউইথ কেনা এবং এই ট্রানজিটের চার্জ নিয়ে কোনো লেনদেন হতো না, ফলে সরকার বিপুল রাজস্ব হারাতো। ঢাকার উত্তরায় এক ইসকন সদস্যের উপর হামলা হয়েছে এমন দাবি করে গত 10 ডিসেম্বর এবিপি আনন্দ ও সংবাদ প্রতিদিন সহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। তবে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ওই সংবাদটি ভুয়া বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ভেরিফাইড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টসে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, ঢাকার উত্তরা এলাকার রাধারমন মন্দিরের পুরোহিত কৃষ্ণ প্রিয়া নিতাই দাস জানিয়েছেন, তিনি উত্তরা এলাকায় কোনো ইসকন ভক্ত বা সদস্যের উপর হামলার ঘটনা সম্পর্কে অবগত নন। ঢাকার পুলিশও জানিয়েছে তারা এ ধরনের কোনো অভিযোগ পায়নি। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ভারতীয় মিডিয়া কথিত ভুক্তভোগীর কোনো বক্তব্য বা পরিচয় প্রকাশ করেনি। বাংলাদেশ পুলিশ অথবা কোনো ইসকন নেতারও বক্তব্য নেই এসব প্রতিবেদনে, যা সার্বিক বিবেচনায় খবরগুলোকে অসত্য, উদ্দেশ্য প্রণোদিত এবং সাংবাদিকতার নীতি বহির্ভূত হিসেবে চিহ্নিত করে। বাংলাদেশ ইসকনের কেন্দ্রীয় নেতা ঋষিকেশ গৌরাঙ্গ দাসের বরাত দিয়ে প্রেস উইং আরও জানিয়েছে, উত্তরায় সাম্প্রতিক একটি পারিবারিক ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পারিবারিক বিষয়ে জড়িত যুবকরা ইসকনের সদস্য নয় বলেও জানিয়েছেন ঋষিকেশ গৌরাঙ্গ দাস। সারা পৃথিবীতে 2024 সালে কর্মরত অবস্থায় বা শুধুমাত্র সাংবাদিকতা পেশার কারণে 54 জন সাংবাদিক খুন হয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি এই খবর জানায়। বেসরকারি সংস্থা প্রেস ফ্রিডম এনজিও এর মতে এদের মধ্যে 18 জনের মৃত্যুর জন্য দায়ী ইসরায়েলি সেনাবাহিনী, যাদের 16 জন মারা গেছে গাজায় আর 2 জন লেবাননে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স তার বার্ষিক প্রতিবেদনে বলছে, সাংবাদিকদের জন্য ফিলিস্তিন হচ্ছে সবচেয়ে বিপজ্জনক জায়গা। প্রতিষ্ঠানটি সাংবাদিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করা হয়েছে, এই কারণে ইসরায়েলি সেনাদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে 4টি অভিযোগও দাখিল করেছে। আরএসএফ বলছে 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত সেখানে 145 জনের বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে। এর মধ্যে 35 জন কর্মরত অবস্থায় মারা যায়। এই অভিযোগ অস্বীকার করে ইসরায়েলের মুখপাত্র ডেভিড মার্সার বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, কিছু সাংবাদিক বিমান হামলায় মারা গিয়ে থাকতে পারেন। এ সংখ্যা সত্যি হতে পারে না। আমরা বিশ্বাস করি না যে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স সঠিক। গাজার পর সাংবাদিকদের জন্য সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে পাকিস্তান, যেখানে 24 সালে 7 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। আরএসএফ এর মতে পাকিস্তানের পর আছে বাংলাদেশ এবং মেক্সিকো। এর আগে 2023 সালে পৃথিবীব্যাপী নিহত সাংবাদিকের সংখ্যা ছিল 45। এছাড়া 24 সালে 550 জন সাংবাদিককে জেলে পাঠানো হয়। এক্ষেত্রে প্রথমে আছে চীন, তারপর মিয়ানমার, এরপর ইসরায়েল। বিশ্বব্যাপী 55 জন সাংবাদিক জিম্মি হিসেবে আটক আছে, যাদের অর্ধেক আটক ইসলামিক স্টেট জিহাদিদের হাতে। র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহীদুর রহমান বলেছেন, র্যাবের বিরুদ্ধে আয়নাঘর, গুম, খুন সহ যত ধরনের অভিযোগ ছিল তার তদন্ত করছে কমিশন। আমরা র্যাবের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করছি।
আমরা মনে করি তদন্তের ফলাফলের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। গত কয়েকদিন ধরে র্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগের পাশাপাশি র্যাবের আয়নাঘর প্রসঙ্গে আলোচনা হচ্ছে। এ ব্যাপারে র্যাবের বক্তব্য কি জানতে চাইলে তিনি বলেন, র্যাবে আয়নাঘর ছিল, আছে, সেটা সেভাবেই রাখা হয়েছে। গুম খুন কমিশন নির্দেশ দিয়েছে আয়নাঘর সহ যা যে অবস্থায় আছে সেভাবেই রাখার জন্য। আমরা কোনো পরিবর্ধন করিনি, যা যে অবস্থায় ছিল সে অবস্থাতেই রাখা হয়েছে। র্যাবের পোশাক পরিবর্তন হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, র্যাবের পোশাক পরিবর্তনের দাবি উঠেছে, আমরা চিন্তা ভাবনা করছি। আর র্যাবের নিজস্ব কোনো আইন নেই, পুলিশ আইনে র্যাব প্রতিষ্ঠিত হয়েছে। র্যাবের জন্য আমরা আলাদা একটি আইন করার চিন্তা ভাবনা করছি। এছাড়া আর কোন কোন বিষয়ে সংস্কার করা যায় সেজন্য গণমাধ্যম ও জনসাধারণের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। র্যাব মহাপরিচালক আরও বলেন, পোশাকের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা পোশাকটি পরবেন তারা। আমরা প্রতিদিন ইউনিফর্ম পরি, আপনারা প্রতিদিন প্যান্ট শার্ট, স্যুট, পায়জামা, পাঞ্জাবি সহ বিভিন্ন পোশাক পরেন। একজন ভালো ব্যক্তি যে পোশাকই পরেন না কেন আমরা ভালো জিনিসই পাবো, কিন্তু একজন খারাপ ব্যক্তি যে পোশাকই পরেন না কেন আমরা ভালো জিনিস কিন্তু পাবো না। এখানে পোশাকের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যক্তির মানসিকতা। এরপরও আমরা র্যাবের পোশাক পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রাখছি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনের মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, জীবনের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রথমত নিজের আত্মসম্মান ধরে রাখুন, দ্বিতীয়ত নিজেকে ছোট ভাবুন। প্রিয় বন্ধুরা, অনেক সময় আমরা নিজেকে নিজের অবস্থানে এমনভাবে দাঁড় করাই যে মানসিকভাবে জটিলতার মধ্যে পড়ে যাই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি একজন সাধারণ মানুষ, স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করতে আমার কোনো সমস্যা নেই, তাহলে এই জটিলতার মধ্যে পড়বেন না। যখনই আপনি নিজেকে মনে করবেন অনেক কিছু, বড় হয়ে গেছেন, বিশাল ব্যক্তিত্ব, তখন নানা কিছু করতে গিয়ে আপনার মধ্যে একটা দ্বিধার পর্দা তৈরি হবে। সুতরাং আসুন নিজেকে আমরা ছোট ভেবে জীবনকে স্বাভাবিক রাখি। দ্বিতীয় বিষয় হচ্ছে আত্মসম্মান বজায় রাখা। হ্যাঁ, এই পৃথিবীর অনেক কাজ আছে যেগুলোতে আপনার আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। যেমন কাউকে অনুরোধের নামে বিরক্ত করা, বারবার ধর্ণা দেয়া, এতে আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। এতে আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার কাজটি হয়ে যাবে বারবার অনুরোধের কারণে, কিন্তু না। আপনি যদি আপনার আত্মসম্মানকে বজায় রেখে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেন, তাহলে ওই বারবার অনুরোধের চেয়ে বরং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি এবং কার্যকর হতে পারে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। UNRWA এর সমর্থনেও আলাদা প্রস্তাব পাশ হয়েছে। ইসরায়েল আইন করে এই সংগঠনকে তাদের দেশে নিষিদ্ধ ঘোষণা করেছে। সাধারণ পরিষদে পাশ হওয়া এই প্রস্তাবে বলা হয়েছে, গাজা ভূখণ্ডে অবিলম্বে নিঃশর্তে স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। কর্মকর্তাদের মতে গত 1 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধের ফলে গাজায় 44,000 মানুষ নিহত হয়েছেন। বুধবার এই ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দেয় 158টি দেশ, বিপক্ষে ভোট পড়ে 9টি, আর 13টি দেশ ভোটদান থেকে বিরত ছিল। প্রস্তাবে বলা হয়েছে, অবিলম্বে নিঃশর্তে স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে, বন্দীদের নিঃশর্তে মুক্তি দিতে হবে। এদিন সাধারণ পরিষদে আরেকটি প্রস্তাব অনুমোদিত হয়। সেখানে ফিলিস্তিনি উদ্বাস্তুদের নিয়ে জাতিসংঘের সংগঠন UNRWA নিয়ে এই প্রস্তাবের পক্ষে 159টি দেশ ভোট দেয়। ইসরায়েল, যুক্তরাষ্ট্র সহ 7টি দেশ এর বিরুদ্ধে ভোট দেয়। 11টি দেশ ভোটদান থেকে বিরত থাকে। এই প্রস্তাবে UNRWA নিয়ে ইসরায়েলের আইনের নিন্দা করা হয়েছে। বলা হয়েছে, ইসরায়েল যেন UNRWA-কে যথাযোগ্য মর্যাদা দেয় এবং তাদের কাজে যেন কোনো বাধা না দেয়। এই প্রস্তাব পাশ করার আগে জাতিসংঘের সদস্য দেশগুলোর অনেকেই তাদের ভাষণে ফিলিস্তিনকে সমর্থন জানায়। জাতিসংঘে ফিলিস্তিনের দূত রিয়াদ মানসুর বলেন, গাজা এখন মানব পরিবারের যন্ত্রণার ক্ষতচিহ্ন হয়ে আছে। স্লোভেনিয়ার দূত বলছেন, গাজা আর নেই, তা ধ্বংস করা হয়েছে। আলজেরিয়ার ডেপুটি অ্যাম্বাসেডর বলেছেন, ফিলিস্তিনের দুরবস্থা নিয়ে চুপ করে থাকার জন্য বড় মূল্য দিতে হবে। অবশ্য এই প্রস্তাবকে প্রতীকী মনোভাব বলে মনে করা হচ্ছে, কারণ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তা খারিজ করে দিয়েছে। আর এই প্রস্তাব মানার কোনো আইনি বাধ্যবাধকতাও ইসরায়েলের ওপর নেই।
দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।